আজ এক অভাগী মেয়ের গল্প শোনাবো আপনাদের, যার আসল নাম হেমাঙ্গিনী, কিন্তু বিয়ের পর যার নাম পাল্টে হলো কাদম্বরী, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান। মাত্র 9 বছর বয়সে ঠাকুর বাড়িতে বউ হয়ে এসেছিলেন তিনি। রবীন্দ্রনাথ তখন 23, নতুন বৌঠান কাদম্বরী দেবী মাত্র 25। 1884 সালের 19 এপ্রিল আফিম খেলেন নতুন বৌঠান। আত্মহত্যার চেষ্টায় মারা গেলেন ঠিক 2 দিন পরে। সেই 9 থেকে 25-এর মধ্যে কত ছোট বড় ঘটনা, কত অপমান অবহেলা যে তাকে ঠেলে দিয়েছিল এই গভীর মানসিক অবসাদের দিকে, তার আত্মহননই হয়তো তার প্রমাণ। আজ কোনো যুক্তিতর্কের মধ্যে না গিয়ে শুধু সেই মেয়েটির দুঃখে দুঃখী হয়ে, ব্যথায় সমব্যথী হয়ে না হয় শুনি আমাদের নিবেদন প্রাণাধিকেষু, যেখানে বিখ্যাত লেখকদের লেখার থেকে সংকলন করে খুব অল্প পরিসরে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার। আসুন শুরু করি আমাদের নিবেদন প্রাণাধিকেষু। 1868 5ই জুলাই আমার 9 বছরের জন্মদিনে তোমার 19 বছরের নতুন দাদার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। কি দুর্লভ সৌভাগ্য আমার! ঈশ্বরের কত বড় আশীর্বাদ আমার উপর। আমি যার বিদ্যে তখন প্রথম ভাগও পেরোয়নি, আমি এক গরিবের কালো রোগা মেয়ে হয়ে গেলাম ঠাকুর বাড়ির বিদ্যান অপূর্ব রূপবান অভিজাত যুবক, গানে বাজনায় লেখায় সরস্বতীর বরপুত্র, স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী। প্রায় প্রথম দিক থেকে শুরু হয়ে গেল আমাকে তোমার নতুন দাদার যোগ্য করে গড়ে তোলার চেষ্টা। আমার জন্য কেনা হলো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ ধারাপাত। আমাকে ঘষে নেচে তৈরি করার দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মেজবউ ঠাকুরন জ্ঞানদানন্দিনী। আমার মোটেই ভাল লাগতো না এসব। ভাল লাগতো শুধু তোমার সাথে ধারাপাত পড়তে। তোমার সঙ্গে প্রথম বাধা পড়েছিলাম ধারাপাতের সুরে। প্রাণের রবি আমি ক্রমশ হয়ে উঠলাম তোমাদের বাড়ির বউ। আমার একমাত্র পরিচয় আমি তোমার নতুন দাদার স্ত্রী। তুমি আমাকে কি মিষ্টি করে ডাকলে নতুন বৌঠান। আমার জীবনে সারা দিন রাত ধরে একটাই চেষ্টা, কি করে হয়ে উঠবো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের যোগ্য স্ত্রী। আমার বাবা মা পড়ে থাকলেন আমার দৃষ্টিপথ থেকে অনেক দূরে, তবু একই বাড়ির বার মহলে আমি যে বাড়ির বউ।
পরিবারের সবাই সব সময় প্রশংসা করে রবিকে উৎসাহিত করেন বটে, শুধু একজন ব্যতিক্রম, যার উদ্দেশ্যে রবির অধিকাংশ কবিতা লেখা। তিনি রবির প্রধান সমালোচক, নতুন বৌঠা। রবির সব কবিতা তিনি প্রথম পাঠ করবেনই। রবি দেখাতে না চাইলেও জোর করে খাতা কেড়ে নেবেন, কিন্তু পড়তে পড়তে মাথা দুলিয়ে দুলিয়ে কৌতুক হাসে বলবেন, যাই বলো, তুমি এখনো উঁচু দরের কবি হতে পারোনি। বিহারীলালের মতন তুমি লিখতে পারো না। তোমার গানগুলি বেশ হয় বটে, কিন্তু কাব্যে বিহারী বাবু সেরা। কাদম্বরী বেশ ভালোই জানেন কোন কথা তার এই দেবরটির মনে বেশি জ্বালা ধরাবে। কোন কবি অন্যের সঙ্গে তুলনা সহ্য করতে পারে না। এই কথা শুনলে রবি পুরনো কবিতা ছিঁড়ে ফেলে নতুন করে লিখতে বসে। বিহারীলালকে ছাড়িয়ে যেতেই হবে। নতুন বৌঠানের কাছে সেই হবে একমাত্র কবি। কিন্তু কিছুতেই পারা যাচ্ছে না কেন? মাঝখানে রবি বিহারীলাল চক্রবর্তীকে অনুসরণ করারও চেষ্টা করেছিল। বাল্মীকি প্রতিভা তো বিহারীলালের সারদা মঙ্গলের আদলেই রচিত। তাতে বিহারীলালের অনেক লাইনও ঢুকে গেছে। না, ওভাবে হবে না। রবি এর মধ্যে সত্যিকারের প্রতিভার পরিচয় দিয়েছে গদ্য রচনায়। 17-18 বছর বয়সে সে যেমন পরিচ্ছন্ন, নির্মেদ, ধারালো গদ্য লিখেছে, তার তুলনা বাংলায় তো দূরের কথা, ভূভারতে নেই। এমনকি সারা পৃথিবীতেই বা তার বয়সী এমন অবিশ্রান্ত গদ্য লেখক আর কে আছে? তার গদ্যে রয়েছে যুক্তি, কৌতুক, শ্লেষ, নেই অকারণ উপমার বাহুল্য, নেই অনর্থক তৎসম শব্দের ঝংকার। যারা রবিকে শুধু স্কুল পালানো ছেলে বলে মনে করে, তারা জানে না রবির নিজস্ব পড়াশোনার বিস্তার কতখানি। सजनी सजनी राधिका लेख
রবি বলল, নতুন বৌঠান, এখন স্বর্ণ দিদির বাড়িতে রোজ কত মজা হয়, কত গান হয়, তুমি সেখানে আসো না কেন? কাদম্বরী ক্লিষ্ট স্বরে বললে, ওখানে আমার যেতে নেই, আমি যে অপয়া। রবি তীব্র প্রতিবাদ করে বলল, যা, এ কি বলছো তুমি? ছি ছি ছি। কাদম্বরী বললেন, ঠাকুর ছেলে উর্মিলা আমার কাছে আসতো, আমার হাতে খেত, আমার এখানেই শুয়ে থাকতো। তাকে আমি মেরে ফেলেছি। সবাই বলে আমি আট করি, তাই হিংসায় আমি স্বর্ণদিদির মেয়েটাকেও খেয়ে ফেলেছি। রবি বলল, এসছি, এমন কথা কখনো আর উচ্চারণ করবে না, ওটা তো একটা দুর্ঘটনা। তোমার নামে অমন কথা কেউ কখনো বলে না। কাদম্বরী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলে না বুঝি? কি জানি, আমার যেন সর্বক্ষণ মনে হয় আমার আড়ালে এবারে সবাই কুচকুচ করছে, বলছে অপয়া অপয়া, ওই বউটা অপয়া। রবি কাতর ভাবে বলল, ভুল, ওটা তোমার মনের ভুল। তুমি সর্বক্ষণ ঘরে বসে থাকো, বাইরে বেরো, সবার সঙ্গে মিশে দেখো কতজন তোমাকে ভালোবাসে। স্বর্ণদিদির বাড়িতে গান বাজনার মধ্যে গিয়ে বসলে তোমার নিশ্চয়ই ভালো লাগবে। কাদম্বরী বললেন, যদি ওরা আমাকে, আমার যেতে ইচ্ছে করে না রবি, আমার মন চায় না, তুমি যাও। তিনি আবার জানলার বাইরে চোখ ফেরালেন। এখনো বাইরে প্রায় অন্ধকার। জ্যোতিরিন্দ্রনাথের প্রথম জাহাজ জলে ভেসেছে। সাত করে নাম রেখেছেন সরোজিনী, তার সবচেয়ে বিখ্যাত নাটকটির নামে। আর কয়েকদিনের মধ্যেই জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে পূর্ববঙ্গে। আজ গঙ্গাবক্ষের জ্যোৎস্না রাতে সেখানে হবে এক পারিবারিক উৎসব। রবি কয়েকদিন ধরেই সেই জাহাজে আছে। জ্ঞানদানন্দিনীও গত পরশু থেকে ওই জাহাজটির একটি কেবিনে আস্তানা পেরে আছেন। জাহাজটির আভ্যন্তরীণ সাজসজ্জা হচ্ছে তার নির্দেশে, তিনি শেষ পরিদর্শন করছেন। জ্যোতিরিন্দ্রনাথ নিজের পত্নীর ওপর এর ভার দেননি, যদিও কাদম্বরীর গৃহসজ্জার রুচির এ যাবৎ প্রশংসা করেছেন সকলেই।
কাদম্বরী তার অভিমানের কোনো প্রকাশ্য ইঙ্গিত না দিলেও জ্যোতিরিন্দ্রনাথ আগে থেকেই খানিকটা কৈফিয়তের সুরে বলে রেখেছেন, বিলেতি কোম্পানির সঙ্গে পাল্লা দিতে হবে, জ্ঞানদানের মিলে বিলেত ফেরত। সুতরাং সরোজিনীকে কেমন সাজাতে হবে তা তিনিই ভালো বুঝবেন। দুদিন ধরে ওই জাহাজে জ্ঞানদানন্দিনী, রবি ও জ্যোতিরিন্দ্রনাথ রয়েছেন। ওরা কাজে ব্যস্ত ঠিকই, কিন্তু একসঙ্গে কাজ করারও তো একটা আমোদ আছে। তার থেকে বাদ পড়েছেন কাদম্বরী। এই চিন্তার যন্ত্রণা তার বুকে কাঁটার মতন বেঁধে আছে, কিন্তু কে আসে কাঁটার খোঁজ রাখে? এমনকি যে কবিতাকে শুনিয়েছিল বুঝো নাকি হৃদয়ের কোনখানে শেল ফুটে, সেও তো আর এই হৃদয়ের কথা বুঝতে চায় না। তবু কাদম্বরী ঠিক করেছেন আজ আর কোনো গ্লানি রাখবেন না। আর জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে। জাহাজটি রয়েছে শ্রীরামপুরের কাছাকাছি। শুধু তাকে নিয়ে যাবার জন্যেই তার স্বামী আসবেন এতটা পথ বুঝিয়ে। সাতটা বাজলো, সন্ধ্যা 7টা। দারুণ একটা শাড়ি পরলেন, গায়ে সুগন্ধি, সুগন্ধি নয় সারা ঘর জুড়ে মহা করছেন আপনি। তবু আপনার চোখে জল কেন? স্বামী গিয়েছেন জাহাজে থাকতে। 7টা বাজলে রবি এসে ঠিক দাঁড়াবে দুয়ারে। কার ছায়া এসে দাঁড়াবে ওখানে? রবি? রবি মানে কোন রবি ছায়াকে দেখছেন? কোন রবি? ভাঙনের রবি? কবিতার রবি? যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে তোর ভুবন ডাঙার? কোন রবি? ও কি হতে পারে তাদের নিজের দেওয়াল, নিজের দৈত? কবিরা কখনো হতে পারে নাকি খালি প্রেমিক? তারা ভালোবাসে আর গান গায়। তাদের প্রেমিকা আসে যায়, শুধু আসে আর যায়। 7টা বাজলো, টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন। 7টা বাজলো, শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন। 7টা বাজলো, জানলা বন্ধ। 7টা বাজলো, দরজা বন্ধ, ফাঁকা বাড়ি, কেউ কোথাও নেই, নিঝুম। চুল খুললেন, বালা ছুঁড়ে ফেললেন, খুলে ফেললেন
গহনা। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে, চাবি দিয়ে খুললেন দেয়াল আলমারি, তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গয়নার বাক্স, উপরে হাতির দাঁতের কারুকাজ করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে, চুনি, পান্না, মুক্তোর মালা। সেগুলো সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের মোড়ক। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। এই গয়না বাক্সের মধ্যেই সযত্নে রক্ষিত আছে 3খানি চিঠি। এর মধ্যে 1খানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাঁচতে দেবার আগে জ্যোতিরিন্দ্রনাথের এক জোপ্পার পকেটে, অন্য দুটি এক বৃহদাকার অভিধানের ভাঁজে। 3টে চিঠি একই মেয়েলি হস্তাক্ষরে লেখা, সম্বোধনে প্রাণাধিকেশু, তলায় কোনো নাম নেই। এই চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত ব্যস্ত বিখ্যাত স্বামীকে কখনো বলেননি। 3খানি চিঠি তিনি পড়লেন আবার। তার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো, অত্যুজ্জ্বল হলো 2 চক্ষু। সমস্ত রোমকূপে জ্বালার অনুভূতি চিঠিগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসঙ্গে 4টি কালো বড়ি খেয়ে ফেললেন। জল পান করলেন 2 গেলাস। আহা, শান্তি শান্তি! এখন আর একা একা যে কোনো জায়গায় যাওয়ার কোনো বাধা নেই, কোনো অবরোধের দেয়াল তাকে আটকাতে পারবে না। সব পথ তার জন্য খোলা। আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়। ফুলের বাগান ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসে, শ্যামলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন আমায় নাইবা মনে রাখবে। তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকবে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। গানে অংশগ্রহণ করেছিলেন পারমিতা ঘোষ এবং শুভম দত্ত, নৃত্যে শান্তনী ভট্টাচার্যা, অনিন্দিতা সেন, অপর্ণা ব্যানার্জি, দেবারতী সেনগুপ্তা, সুস্মিতা নন্দী এবং প্রমা মুখার্জি। ভাষ্যে, সংকলনে এবং এই অনুষ্ঠানটির পরিকল্পনায় রনিতা ভৌমিক চ্যাটার্জি। কারিগরি সহযোগিতায় ছিলেন দীপালোক ঘোষ এবং নিখিল ভট্টাচার্য।